আমার চ্যানেল জিওগ্রাফিস্কেপে তোমাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সম্পর্কে তোমাদের যদি কোনো সাজেশন থাকে অথবা যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। এখন আমরা টোপোসিট থেকে কিভাবে ট্রানজেক্ট চার্ট করতে হয় সেটা শিখব। ট্রানজেক্ট চার্ট বলতে সেই চার্টকে বোঝায় যাতে ফিজিক্যাল এবং কালচারাল ফিচার্সগুলোর মধ্যে সম্পর্ক বোঝানো হয়, মানে যে চার্টটা দিয়ে আমরা দুটোর মধ্যে রিলেশনশিপ স্টাডি করব। এখানে আমি একটা সেন্টিমিটারে মাপ নিয়ে নিয়েছি 15 সেন্টিমিটার। এইবার আমরা কোন জায়গাটা সিলেক্ট করব ট্রানজেক্ট চার্ট করার ক্ষেত্রে? নর্মালি যে জায়গায় ব্রেক অফ স্লোপ থাকবে সেই জায়গায় ট্রানজেক্ট চার্ট করলে সবচেয়ে ভালো হয়, কারণ আমরা ব্রেকের নিচের অংশ এবং ওপরের অংশ দুটো অংশই পাবো এবং দুটো টোপোগ্রাফির যে ভ্যারিয়েশন তার সাথে ফিজিক্যাল এবং কালচারাল দুটোর ভ্যারিয়েশনটা ভালোভাবে বোঝানো যাবে। এখন 15 সেন্টিমিটার একটা লাইন নিয়ে নিচ্ছি। এই জায়গাটা আমি নিলাম কারণ এখানে আমি একটা পিক দেখতে পেয়েছি আর এখানে কন্টুরের গ্যাপগুলো অনেক বেশি আছে, অর্থাৎ এখানে আমি একটা পিক থাকা মানে কোনো একটা উঁচু জায়গা থাকবে এবং এখানে সেটা স্লোপটায় নেমে আসবে, যেহেতু এখানে কন্টুরের গ্যাপগুলো বেশি অর্থাৎ একটা স্লোপ পাওয়া যাবে এবং এখানে রিভারও রয়েছে, বনভূমিও রয়েছে, সেই জন্য এই জায়গাটাকে চুজ করলাম। এখন আমি এই জায়গায় প্রথমে কন্ট্রোল লাইনগুলো তুলে নেব। কন্ট্রোল লাইন তুলে নেওয়ার পরে তার প্রোফাইলটা আঁকবো। ট্রানজেক্ট চার্ট করতে গেলে অনেকগুলো আমার পেপার শিটের দরকার, পেপার স্কেলের। তো আমি একটা গোটা কাগজ নিয়েছি, এটাই বিভিন্ন জায়গায় পরপর মুড়িয়ে মুড়িয়ে যে জিনিসটা তুলব সেই পেপার স্কেল, সেটাকে সেই পেপার স্কেল হিসেবে ইউজ করব। প্রথমে আমি রিলিফের জন্য নিচ্ছি এটা। ট্রানজেক্ট চার্ট লাইন বরাবরও করা যায়, আবার 2 সেন্টিমিটার এরিয়া ব্যাপীও করা যায়। যেমন এখানে আমি একটা লাইন নিয়ে নিয়েছি, এই লাইনের সাথে আমি এদিকে 1 সেন্টিমিটার আর নিচে 1 সেন্টিমিটার দুদিকে নিয়ে এই জোনটা নিয়েও ট্রানজেক্ট চার্ট করতে পারি। আমি প্রথমে লাইন বরাবরই ট্রানজেক্ট চার্ট করাটা দেখাচ্ছি। আমি কন্ট্রোলগুলো তুলে নিয়েছি, এবার আমি এর ভ্যালুগুলো লিখে নেব। এই মানগুলো আমি পেয়ে গেছি, এখানেই দেয়া আছে। যেগুলো যেগুলো দেয়া আছে সেগুলো আমি প্রথম লিখে নিচ্ছি। যেহেতু 20 মিটার করে গ্যাপ, বাকিগুলোকে আমি ক্যালকুলেট করে বের করে নেব। দুদিকে 600, মধ্যেখানে রিভার, তাহলে এটা 580, তাই দুদিকে 580 কন্ট্রোল নিয়ে নিলাম। এইটা 600, এদিকে 676, তাহলে এদিকে বাড়ছে ক্রমশ, তাহলে এরপর থেকে বেড়ে বেড়ে যাবে। তাহলে এটা প্রথমে আমি এঁকে নেব। এবার 2 সেন্টিমিটার 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 2 সে
আমার এখানে হায়েস্ট আছে 676, তাহলে আমি 680 বা 700 পর্যন্ত স্কেল নেব। পয়েন্ট 5 সমান আমি 100 মিটার ধরলাম। তলায় পেপার স্কেলটা রেখে এখন আমি মাপগুলো তুলে নেব। এখানে আমরা যে রিলিফটা পেয়েছি, এখানে ব্রেক অফ স্লোপ দেখা যাচ্ছে না, ফ্ল্যাট সমতল, কিন্তু একটুখানি চূড়াটা উঁচু হয়েছে। তাহলে এর সাথে কি কোরিলেশন আসছে সেটা দেখা যাক। এটা গেল তাহলে আমার রিলিফ। রিলিফের পরে আমি এর ওপরেই করব ড্রেনেজ। তো এখান থেকে যে কোনো মাপ আমি নিতে পারি। আমি এখান থেকে 1 ইঞ্চ মাপ তুলে নিলাম ড্রেনেজের জন্য। দুদিক থেকেই 1 ইঞ্চ করে নিয়ে আমি একটা বক্স করে রাখলাম ড্রেনেজের ঘরের জন্য। তাহলে আবার টোপোশিটে চলে যাই, টোপোশিট থেকে ড্রেনেজটা নেব। একইভাবে এ আর বি মার্ক করে নিলাম। এখানে আমরা ড্রেনেজটা তুলব। ড্রেনেজে এখানে সব রকম নদীগুলোই তুলতে হবে, ব্লু কালার, ব্ল্যাক কালার, এটা এখানে এখানে একটা নদী, এখানে আমরা যে 1 সেন্টিমিটার করে এক্সট্রা নিতে বলছিলাম, দুদিকে 1 সেন্টিমিটার করে। যদি আমার লাইনের মধ্যে কোনো রিভার না আসে বা রিভারের সংখ্যা যদি আমার বেশি থাকে, তখন সেটা বোঝানোর জন্য ওই এরিয়া থেকেও আমি রিভারগুলো এখানে তুলতে পারি। যেমন এখানে এই রিভারগুলো কিন্তু আমার লাইনে আসেনি, সেকশন লাইনটাতে আসেনি এই রিভারগুলো, কিন্তু যদি আমি এখানে 1 সেন্টিমিটারের গ্যাপটা দেখাই, তখন আমি এই রিভারগুলো এর মধ্যে ইনক্লুড করব। তাহলে রিভার তোলা হয়ে গেল। এবার ট্রানজেক্ট চার্টে গিয়ে রিভারটাকে বসাবো। ব্লু কালারের রিভার, ব্ল্যাক, এবার এই জায়গাটায় হচ্ছে এটা মেন নদী। এইখানে একটু নিচু করে দিতে হবে ভ্যালিটা। এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা উঁচু পিক ছিল, এবং পিকের যেখানে খাড়া ঢাল, যেটা ভৃগু ঢাল, সেই বরাবর ম্যাক্সিমাম নদীগুলো প্রবাহিত হয়েছে। অর্থাৎ যেখানে ঢাল বেশি সেখানে নদীর সংখ্যাও বেশি। এই জায়গাতে আমরা একটা তরঙ্গায়িত ভূমিরূপ দেখছি, এখানেও আমরা দেখছি নদীর সংখ্যা
এই জায়গার থেকে কম, কিন্তু এখানেও নদী যথেষ্ট আছে, কিন্তু যেখানে ঢাল ক্রমশ কমে গেছে সেই জায়গায় বড় নদীর সংখ্যা বেশি, কিন্তু ছোট ছোট নদীর সংখ্যা ক্রমশ কমছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ভূমিরূপের সাথে নদীর একটা সম্পর্ক আছে। যেখানে ভূমির ঢাল অনেক খাড়া হবে সেখানে নদীর সংখ্যা অনেক বেশি, ছোট ছোট নদীর সংখ্যা বেশি, কিন্তু যেখানে ভূমি প্রায় সমতল সেখানে নদী আকৃতিতে বড় এবং সংখ্যায় কম। আবার দুদিক থেকে 1 ইঞ্চ করে তুলে নিয়ে এটা আমি ভেজিটেশন দেখাবো। আবার কাগজটাকে মুড়ে নিয়ে একটা পেপার স্কেল করে নিয়েছি আমি। এখন আমি এখান থেকে ভেজিটেশনটা তুলব। যে জায়গাগুলো পুরো গ্রিন হয়ে আছে সেই এরিয়াগুলো আমি তুলে নিচ্ছি। এটা পুরোটাই গ্রিন। আর যেগুলো ফাঁকা পড়ে আছে সেখানে কিন্তু একদম ফাঁকা নেই, সেখানে ছোট ছোট গাছ রয়েছে। তাই যখন এগুলো আঁকা হবে এরকম ছোট ছোট গাছের চিহ্ন দিতে হবে। তাহলে এটা ভেজিটেশন। যতটা জায়গা গ্রিন আমি দাগ টেনে জি লিখে রাখলাম যাতে বুঝতে আমার সুবিধা হয়। দুটো জায়গা পুরো গ্রিন আছে, সেই দুটো জায়গা আমি পুরো গ্রিন করে রাখলাম। এটা তো একটুখানি জায়গা, এইটুকু শুধু গ্রিন, এখানে একটুখানি গ্রিন আছে এই সাইডে। তাহলে মোট আমার 3টে জায়গায় গ্রিন হলো, 3টে জায়গা আমি লিখে রাখলাম। এরপরে আসবে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, তারপরে সেটেলমেন্ট। আমি একবারই পেপার স্কেলে তুলে নিচ্ছি। ট্রান্সপোর্ট এখানে খুবই বাজে, একটাই কাঁচা রাস্তা, বাদ বাকি সবই পায়ে চলার রাস্তা। এখানে সেইভাবে কোনো বড় সেটেলমেন্ট নেই। এই জায়গাতে আমরা একটু সেটেলমেন্ট দেখতে পাচ্ছি রিভারের পাশে। যে জোনটায় আছে সেই জন্য এটাই আমি জোন নিতে চাইছিলাম, যেহেতু 1 সেন্টিমিটার জোন নিলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় সেটেলমেন্টটা খানিকটা রয়েছে আর এখানে খানিকটা সেটেলমেন্ট রয়েছে। তাছাড়া এই সেকশন লাইনে বিশেষ কোনো সেটেলমেন্ট নেই। ড্রেনেজের পরে আমি তাহলে চলে যাব একবারে ভেজিটেশনে। ভেজিটেশনে এ পয়েন্ট বি পয়েন্ট বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে যে জায়গাগুলো কমপ্লিট গ্রিন ছিল সেটা একটা জোন হবে। এগুলো কালার করতে হবে, গ্রিন কালার দিয়ে কালার করে দিতে হবে। তাহলে এই জোনগুলো হয়ে গেল পুরো বনভূমি। যে জায়গাগুলো পড়ে থাকলো সেখানে গাছ করে দিই। এখানে দেখা যাচ্ছে যে জায়গায় রিভারটা একটু বড় ছিল, গ্রিন রিভার ছিল, নিত্যপ্রবাহী নদী এবং ভূমির ঢাল কম। এবার আমরা দেখি রিলিফের সাথে কি রিলেশন। রিলিফে দেখা যাচ্ছে যে জায়গায় নিত্যপ্রবাহী নদী রয়েছে ব্লু কালারের, সেই নদীটার ওপরে
বনভূমি কিন্তু ঘন নেই, বনভূমি কেটে দেওয়া হয়েছে এবং এখানে সৃজিত বনভূমি দেখা যাচ্ছে। তারপরে যত পাহাড়ের দিকে দেখা গেছে উঁচু চূড়া বা উঁচু নিচু ভূমির ঢাল, সেখানে কিন্তু বনভূমি অবস্থান করছে। এটা পুরো গ্রিন কালার হবে এইখানে বনভূমি। আবার যেখানে অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে বনভূমি, মানে ভূমির ঢাল প্রায় সমান, সেখানে আমরা দেখছি আবার গাছ নেই, মানে বনভূমি কেটে ফেলা হয়েছে এবং এখানেও সৃজিত বনভূমি অবস্থান করছে। অর্থাৎ যেখানে ভূপ্রকৃতি বেশি তরঙ্গায়িত উঁচু নিচু, সেখানে এখনো বনভূমি বর্তমান, এবং যেখানে সমতল সেই জায়গাগুলোতে সৃজিত বনভূমি অবস্থান করছে। এরপর আসছি ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। এখানে ট্রান্সপোর্ট তো খুবই দেখলাম খারাপ কন্ডিশন, নেই প্রায়। যেহেতু এই জায়গাটায় সেটেলমেন্টও খুব ভালো নেই, সেটাও একটা কারণ যে এই জায়গায় ট্রান্সপোর্ট ভালো গড়ে ওঠেনি। সেটেলমেন্টের সাথে ট্রান্সপোর্ট রিলেটেড, আবার ট্রান্সপোর্টের সাথে সেটেলমেন্ট রিলেটেড। যেখানে সেটেলমেন্ট থাকবে সেখানে ট্রান্সপোর্ট গড়ে উঠবে। এখানে আমরা দেখছি ভূপ্রকৃতির সাথে কিন্তু ট্রান্সপোর্টের বিশেষ সম্পর্ক নেই, কারণ যেই জায়গায় তরঙ্গায়িত, যেই জায়গায় বনভূমিতে ঢাকা এবং নদীর পরিমাণ ও সংখ্যা একটু বেশি, সেই জায়গা দিয়েই আমরা দেখছি কাঁচা রাস্তাটা গেছে। আর যেই জায়গায় সমতল, সেখান দিয়ে কোনো রাস্তা যায়নি, এই জায়গা দিয়ে যায়নি, হয়তো এর পাশে কোনো গ্রাম রয়েছে সেই দিক দিয়ে গেছে। তো এখানে আমরা এর সাথে কিন্তু কোনো রিলেশনশিপ দেখতে পাচ্ছি না। ঘনবসতি মোটেই নেই, খুব অল্প সংখ্যক বাড়ি রয়েছে, তাই আমি এখানে পয়েন্টগুলো করে নিলাম এই এরিয়ার মধ্যে। এগুলো পয়েন্ট করে নেওয়াই ভালো রেড কালারের। যদি খুব ঘন জনবসতি থাকে তখন গোটা অঞ্চলটা আমরা রেড করে দিই, কিন্তু এখানে ঘনবসতি খুব হালকা বলে পয়েন্টে দেখানোই ভালো। তো আমরা দেখতে পাচ্ছি জনবসতির ক্ষেত্রে কিন্তু যেখানে গাছপালা কেটে সৃজিত বনভূমি হয়েছে এবং যেখানে নিত্যপ্রবাহী রিভার রয়েছে, সেই জায়গায় কিছু লোক বাস করে। আর এখানে যেখানে ভূমি প্রায় সমতল হয়ে আসছে, সেই রকম জায়গাতে কিছু লোক বাস করে, কিন্তু সেগুলো সংখ্যায় খুবই কম।